করা হচ্ছে না, দুঃখিত। তো আপনাদের প্রফেশনালি কাজ করতে গেলে বা কোনো কাজ ইজিলি কমপ্লিট করতে গেলে আপনাদের শর্টকাটটা বেশি, খুব বেশি দরকার। কেন দরকার? দেখেন, আপনি যখন কোনো একটা কাজ করতেছেন, কাজ করতে করতে যখন বারবার মাউস নাড়বেন, ঠিক আছে? এখন অনেক সময় দেখা যায় যে খেয়াল থাকে না, কোন পয়েন্টটা ধরে আছে এটা মনে থাকে না, ঠিক আছে? মাউস নিয়ে যে আবার ক্লিক করলাম, ক্লিক করে আবার কাজ করতেছি, তখন হয় যে কি জিনিসটা আজকে নিজের কাছে মাঝে মধ্যে একটু বিরক্তি চলে আসে। যদি একটু শর্ট তাড়াতাড়ি কিছু করা যেত তাহলে জিনিসটা সুবিধা হতো। যেমন ধরেন, আমি একটা রোটেশন টুল, এখানে একটা টুল আছে আমাদের, নাম হচ্ছে রোটেশন টুল, যেটার কাজ হচ্ছে ঘোরানো। আমি কোনো একটা জিনিস ঘুরাইলাম, আমি এই জিনিসটা সরাবো, আমার মনে নাই যে এই জিনিসটাকে আবার আবার সিলেকশন টুলে যেতে হবে, কারণ আবার সিলেকশন টুলে যাব, যাই আবার জিনিসটাকে নড়াচড়া করবো। এইভাবে এক্ষেত্রে আমরা যদি শর্টকাট গুলো যদি আমরা মনে রাখতে পারি, এটা কিন্তু একবার মুখস্থ করা বিষয় না। এটা কি করবেন, আপনি ধাপে 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 ক্লাস করতে করতে আপনার একটা আয়ত্তে চলে আসবে। যখন আপনি কাজ করতে ধরবেন, তখন হয়তো প্রথমে দুই একটা কি হতে পারে, ভুল হতে পারে। কিন্তু খেয়াল রাখবেন যে ভুল যখন হবে তখন মানে আপনি একবার দুবার কিন্তু ভুল হলে আপনি বুঝতে পারছেন যে কোথায় কোথায় ভুল হচ্ছে আমার। তাহলে হচ্ছে কি এরকম শর্টকাট গুলো আস্তে আস্তে আপনার মনে থাকবে। তখন লাস্টের দিকে যখন আপনাদের ক্লাস প্রায় শেষের দিকে আসবে, তখন দেখবেন যে আপনাদের যে শর্টকাট গুলো এটা অনেকটাই নলেজে চলে আসছে, ঠিক আছে? তখন আমি কাজ করতেছি বা কোনো একটা প্রজেক্ট করতেছেন, করতে গিয়ে দেখা যাবে যে প্রজেক্টটা করতে আপনি শুধু মাউসের উপর নির্ভরশীল হয়ে যে কাজটা করতে আপনার আধা ঘন্টা লাগতো, সেখানে আপনার 10 মিনিট কমে যাবে, ঠিক আছে? আবার যদি একদিন দুদিন এক্সপার্ট যখন হবেন, তখন আপনি আধা ঘন্টার কাজ 15 মিনিটে করে ফেলতে পারবেন। খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যে 14টা দেওয়া আছে, এর বাইরে কিন্তু নর্মালি যদি আপনারা গুগলে সার্চ করেন যে আফটার ইফেক্ট শর্টকাট চিট শিট, যেটা বলে চিট শিট বলে, যেটা এটা যদি দেখেন তাহলে দেখবেন অনেকগুলো আছে, ঠিক আছে? এতগুলো আমাদের নর্মালি প্রয়োজন পড়ে না। নর্মালি সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এইগুলি, কারণ আমাদের যতগুলা কাজ হয় তার মধ্যে দুই জায়গায় বেশি কাজ হয়। একটা হলো টাইম লাইন আর একটা হলো ইফেক্ট। ইফেক্ট আর প্রিসেট আর টাইম লাইন, এই দুটাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেহেতু এই দুটাতে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু এটার উপর নির্ভরশীল। আমি ফাইল ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে আমি কি করব, এটাকে একটু অ্যানিমেট করব, তাহলে আমাকে টাইম লাইন ইউজ করতে হচ্ছে। ওকে, আবার যে আমার দরকার কি, এটার একটা ইফেক্ট দিব, ঠিক আছে? যেমন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আনলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে টুকটুক হালকা একটু আমরা যেমন কি বলি এখানে যে ভাত যখন দেই, ভাত যখন হয়ে আসে তখন দেখবেন একটু পানি একটু থপক থপক করে না, এরকম একটু এফেক্ট দিব, হালকা হালকা একটা স্লো মোশনে গিয়ে হবে, বুদবুদ বুদবুদ উঠবে, ঠিক আছে? এটা দিতে গিয়ে আমরা ইফেক্ট ব্যবহার করতে হচ্ছে। তার মানে আমরা ব্যবহার করছি দুইটাই, সেটা হচ্ছে একটা হলো টাইম লাইন প্যানেল, আরটা হচ্ছে ইফেক্ট। এই দুটো, আর এই দুইটার জন্যই আমাদের সবচেয়ে বেশি লাগবে এগুলো। তো নর্মালি যারা যারা কালকে দেখছেন, এখন আমাকে একটু রেসপন্স করেন যে মোটামুটি এটা বোঝেন নাই। আমি জানি অনেকেই বুঝতে পারেনি কোথা থেকে কি হচ্ছে, ঠিক আছে? এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি একটু দেখবো, তারপরে পরবর্তী ক্লাসটা স্টার্ট করবো। এবং কালকে আপনাদের হয়তো অনেকেই বুঝেন নাই অ্যানিমেশন কিভাবে হচ্ছে, স্যার একটা হোমওয়ার্ক দিয়েছে। আসলে দিয়েছে কি, মেইনলি আমার ফোকাসটা হচ্ছে আপনি ইম্পোর্টটা করতে পারলে আপনার সবচেয়ে বেটার। আপনি যদি ইম্পোর্ট করতে না পারেন কোনো সমস্যা নেই, এখানে কিন্তু অনেক কিছু করা যায়। কিন্তু ইম্পোর্ট করতে কেন বলছি, সাপোজ আপনারা যখন একটা যেমন আপনাদের একটা প্রজেক্ট সম্মত আছে না, যে গ্রাফিক্সের একটা প্রজেক্ট গতকালকে স্যার বুঝিয়ে দিয়েছে। আপনি এরকম একটা ইমেজ তৈরি করলেন, যাই হোক বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, করার পরে এখন আমরা মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো এই জিনিসটা আনলাম, এটাকে যদি একটু অ্যানিমেশন করা যায়, ঠিক আছে? তখন আপনি কিভাবে আনবেন? তাহলে আপনাকে অ্যানিমেশন করতে গেলে সেই ফাইলটাকে আফটার ইফেক্টে আনতে হবে। যখন আপনি আপনার ফাইলটা আফটার ইফেক্টে আনতে পারবেন, তখন আপনি যেটা বুঝতে পারেন আপনি কিভাবে আনছেন, এই জিনিসটা বোঝানোর জন্য কালকে আমার এটা করা। এবং প্রথমত অ্যানিমেশন কালকে করার একটাই লক্ষ্য ছিল, অ্যানিমেশনটা যে আপনারা করতে পারবেন, আপনাদের মনে একটা কনফিডেন্ট তৈরি করা। আপনারা কোনো প্রজেক্ট বুঝেন আর না বুঝেন, যখন আপনারা বুঝবেন যে আপনি কনফিডেন্স আমি পারবো, তার মানে আমি যখন যদি আজকে টুলগুলো নিয়ে বুঝাই, আমি যদি আজকে বিভিন্ন অপশনগুলো নিয়ে বুঝাই, তাহলে অন্তপক্ষে সেটা আপনার বোর লাগবে না। আমি যদি প্রথমেই বলি যে ঠিক আছে আপনারা টুলগুলো শিখেন, তখন আপনাদের মাথায় হয়তো বা কারো কারো কনসেপ্ট আসতে পারে বা নাও আসতে পারে, বাট এরকম বিরক্তি ভাব আসছে, ফটোশপে শিখলাম আগে টুল, টুল দিয়ে হলাম, তাহলে টুলটা শিখবই, ঠিক আছে?
এখন কাজের সময় আমরা বুঝবো, যখন আপনি একটা জিনিসের মজা বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে কোনটা ঢুকতে হলে আমি এই কাজটা করতে পারবো। এই জন্য কালকে আপনাদেরকে কষ্ট করে, ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিয়েছি আর একটা কিছু আমি অ্যানিমেশন করেছি। অ্যানিমেশনটা বুঝেননি এটা আমি ভালো করে জানি, ঠিক আছে, বাট আপনারা যাতে অ্যানিমেশন করার মজাটা নেন, তার ফলে হচ্ছে কি প্রত্যেকটা টুল যেন বুঝতে পারেন কোন টুলগুলো আমরা ব্যবহার করে এইগুলো করতে পারবো, ঠিক আছে। আজকে আমি যে কয়টা বিষয়গুলো আপনাদেরকে নলেজ দিব, আজকে একটা হোমওয়ার্ক থাকবে। আজকের ভিডিওটা চেষ্টা করব খুব ছোট করতে, মানে টোটাল কনসেপ্টটা 4 ঘন্টা ক্লাসের ভিডিওটা টোটাল করার চেষ্টা করব 40 মিনিটে, ঠিক আছে। অ্যানিমেশন করতে আমরা 3 ভাবে দেখিয়েছি, নাকি না 2 ভাবে? 3 ভাবে হয়, 3 ভাবে। এক হলো শর্টকাট, একটা হলো কম্পোজিশন ব্যবহার করে, আর একটা কি, হ্যাঁ গুড। এই 3 ভাবে আমরা তো আমরা একটা কাজ করি, যেহেতু ক্লাস করতে করতে একটু নিজেরা প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে। তো আমি এখানে দেখতে করাচ্ছি, আপনারা জাস্ট আপনাদের স্ক্রিনটাতে একটু ফলো রাখুন, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে তো আমরা শর্টকাট দিয়ে কম্পোজিশন একটা তৈরি করি, কন্ট্রোল প্লাস এন। সমস্যা, এখন দেখেন আমরা একটা নাম দেই ACIPPH1, ঠিক আছে। আমরা আমাদের হাইট ওয়েট ঠিক রাখলাম 1920/1080, স্কয়ার পিক্সেল থাকলো 30 ফ্রেম রেটে আমরা কাজ করব। আমরা 10 সেকেন্ডের জায়গায় আজকে নেব 15 সেকেন্ড, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কালোই থাকে, নাকি সাদা করে দেবো? সাদা করে দেবো, সবসময় কালো দেখলে চোখে একটু বলে না যে সমস্যা হয়ে যায়। এই যে ব্যাকগ্রাউন্ড কালার একটু সাদা হয়ে গেল। আচ্ছা, আমরা কম্পোজিশন অন করলাম। এখন কম্পোজিশনের মাঝখানে আমরা কি করব, একটা শেপ ক্রিয়েট করি। শেপ ক্রিয়েট করি, এখানে খেয়াল করবেন একটা ফিল আছে, একটা স্ট্রোক আছে। ফিল আর স্ট্রোকের কাজ তো আপনারা বুঝেন। ওকে, ফিলটাকে আমরা রেড আছে, রেডের জায়গায় আমরা একটু অন্য একটা কালার দিই, কারণ আচ্ছা ওকে থ্যাংক ইউ। আমরা তাহলে দিই এখন একটা শেপ ক্রিয়েট করি। দেখেন খেয়াল করেন, আমি যখনই ইয়াতে একটা শেপ ক্রিয়েট করব, এইটা ক্রিয়েট করার সময় যদি আমরা চাই দৈর্ঘ্য প্রস্থ সমান হোক, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ যদি সমান রাখতে চাই, তাহলে ক্রিয়েট করার সময় আমরা শিফট বাটনটা চেপে ধরব, ঠিক আছে। তাহলে শিফট চেপে ধরে আমি যত বড় করি না কেন এটা দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। আচ্ছা, আমরা এখানে রাখলাম। এবার একটা জিনিস খেয়াল করেন যে আমি যখনই একটা শেপ ক্রিয়েট করলাম, তখনই সে কি করলো, একটা অ্যাঙ্কর পয়েন্ট একটা তৈরি করবে। অ্যাঙ্কর পয়েন্ট তার লাগবে, কারণ অ্যাঙ্কর পয়েন্টটা কি, তার মূল। যেমন ধরেন আমরা হাতটা যেভাবেই নড়াই না কেন, আমরা কিন্তু এখান থেকে হাতটাকে ছুটাতে পারবো না, পারবো? তার মানে এটা আমার অ্যাঙ্কর পয়েন্ট, আমার এটাও এই অংশের অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফুল বডি অ্যাঙ্কর পয়েন্ট কোনটা, কোমর, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে কি মেইন পয়েন্ট, যেটার উপর ডিপেন্ড করে সে অপারেট হবে। আপনি যখন অ্যাঙ্কর পয়েন্টটা যদি এক জায়গায় থাকে আর অবজেক্ট যদি এক জায়গায় থাকে, যখন আপনি অ্যানিমেশন করবেন, তখন হবে কি অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে সে কিন্তু অ্যানিমেট হবে, ঠিক আছে। এজন্য আমাদের সবচেয়ে বেটার হলো যখন আমরা কোনো অবজেক্টকে নিয়ে অ্যানিমেট করব, তো অবজেক্টকে আমরা কোনো জায়গায় স্থান পরিবর্তন করব, ওর কোনো নিজস্ব পরিবর্তন ঘটাবো, তখন অবশ্যই অ্যাঙ্কর পয়েন্টটা সেই অবজেক্টের মাঝখানে রাখা উচিত। তাহলে হবে কিরকম, সে মাঝখানের উপর ডিপেন্ড করে আমরা। এছাড়াও আমরা করতে পারি একটা কর্নারে দিতে পারি, বাট ওটা যদি এমন কোনো না থাকে যে অবজেক্টের বাইরে থাকে, তাহলে জিনিসটা হবে কিরকম, আমরা অ্যানিমেশন করার সময় আপনাদেরই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা এই অ্যানিমেশনটাকে অবজেক্টের যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে মাঝখানে আনতে আমরা একটা শর্টকাট কি ব্যবহার করব। আপনাদের এখানে দেওয়াই আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট শেপকে অবজেক্টের মাঝামাঝি আনতে কন্ট্রোল অল্টার হোম চাপুন। আপনাদের কিবোর্ডের এখানে একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই কিন্তু সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন আপনারা কন্ট্রোল অল্টার হোম, মাঝখানে চলে আসছে, গুড। এখন আমরা তার মধ্যে একটা জিনিস বুঝলাম, আমরা যত শেপ ক্রিয়েট করি আর যত শেপ নিয়ে আসি ইনপুট করি, সবসময় কি করবো, অ্যাঙ্কর পয়েন্টটা কেউ রাখবো সেই অবজেক্টের মাঝখানে রাখবো, ঠিক আছে।
প্রয়োজনে যদি হয় যে আমার কোনো কারণে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা জায়গাটা পরিবর্তন করব, ঠিক আছে। এখন আমরা প্রথমে একটু শর্টকাট কিগুলোকে একটু হালকা বুঝে নেই বা জেনে নেই, ধারণাগুলো বোঝার দরকার নেই, একটু জেনে নিলাম যেগুলো লেখা আছে কোথায় কি কাজটা হচ্ছে। এরপর জাস্ট টুলগুলো ধরো, টুলগুলো তো বেশি টুল লাগে না, খেয়াল রাখবেন এই যে হোম থেকে শুরু করে এই টেক্সট পর্যন্ত এই টুলটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যানিমেশনে। এখানে বাকি যে এক্সট্রা টুলগুলো আছে এটা যখন আপনি প্রফেশনাল একটু যখন আমরা যাব হালকা 2-1-4-5টা ক্লাস পার হয়ে যাবে তখন আমরা এই টুলগুলো ব্যবহার করব, বাট নরমালি আমাদের সর্বোচ্চ টেক্সট টুল পর্যন্ত বেশি কাজে লাগবে, ঠিক আছে। ধন্যবাদ। এবারে খেয়াল করেন আমরা যেটা দেখি যে কার্সরকে কম্পোজিশনের শুরুতে শেষে নেবার জন্য হোম বা ইন বাটন। এখন দেখেন কম্পোজিশন কি, কম্পোজিশন হচ্ছে এই যে জিরোটা যেটা আমরা ওয়ার্ডপ্রেসের টাইমলাইন নিচ্ছি না, টোটালটা একটা কম্পোজিশন। আমি যদি কিবোর্ডের এন্ড বাটন চাপ দেই এ চলে যাবে সবার পিছনে, টাইমলাইনে একদম পিছনে আসবে, ঠিক আছে। আমার যদি এইটা যদি ছোট থাকে তারপরও জিনিসটা দেখেন এটা কিন্তু লেয়ারের সাথে সম্পর্ক না, টাইমলাইনের সাথে সম্পর্ক, ঠিক আছে। যদি কোনো কারণে দেখুন পিছনের দিকে কাজ করছেন আমার কোনো দিকে সামনে যেতে হবে অর্থাৎ প্লে করার জন্য, অতএব তখন আমরা কিবোর্ড থেকে হোম বাটন চাপ দিব সামনে চলে আসবে। এখন আমরা প্লে করতে পারি দুইভাবে, এক সেটা হচ্ছে প্রিভিউ, দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করলে সে প্লে হবে, এই দেখেন লালটা যাচ্ছে না এটা দেখাচ্ছে, বাট যেটা ইন্ডিকেটর সে কিন্তু নড়তেছে না। যদি আপনি এটাকে থামায় দেন রাস্তা মাঝখানে ইন্ডিকেটর সেখানে যা দাঁড়া হয়ে যাবে। আবার একটু বলতে হচ্ছে, দেখেন 2 নম্বর আছে কার্সরকে এক ফ্রেম সামনে পিছনে করার জন্য পেজ আপ এন্ড পেজ ডাউন। জিনিসটা খেয়াল করেন আমার এখানে দেওয়া আছে টাইমলাইনে দেওয়া আছে সেটা সেকেন্ড হিসাবে আছে, ঠিক কি না? আচ্ছা আমি একটু জুম ইন করি, জুম ইন করতে গেলে দুই ভাবে করা যাবে। এক এটা হচ্ছে আপনি সরি তিন ভাবে, এটাও তিন ভাবে করা যাবে। ওয়ার্ক স্পেসের যে উপরের বারটা আছে এই বারটাকে ছোট করেন মাউস দিয়ে, এভাবে করলেও আপনি দেখতে পাবেন এটা একটা। এখানে দেখেন জুম ইন জুম আউট করার জন্য একটা প্যানেল দেওয়া আছে, এটাকে নড়ান সেম কাজটাই হবে, ঠিক আছে। কটা গেল? একটা হলো কি উপরে যে ওয়ার্ক স্পেসের যে এরিয়া বারটা আছে সেটা যদি আমি টেনে কমা বাড়া করি তাহলে দেখতে পাবো প্রতিটা ফ্রেম। আবার এদিক থেকে জুম ইন জুম আউট যদি এখানে করি তাও দেখতে পাবো। আরো একটা ভাবে করা যাবে যদি টাইমলাইন সিলেক্ট করা থাকে তাহলে আপনি অল্টার চাপে মাউসের আপ মানে মাউসের যে বলটা আছে রাউন্ডটা উপরের দিকে দেন, দেখেন একই কাজ করে। তার মানে হচ্ছে তিনটা কেন দিল বলতে, এটা হচ্ছে কার্সরকে 10 ফ্রেম সামনে পিছনে নেবার জন্য শিফট পেজ আপ পেজ ডাউন। এই জিনিসটা আসলে কি, ঠিক আছে। এটা হচ্ছে 10 ফ্রেম কেন, মেইন কথা হচ্ছে এখানে যখন আপনি শুধু পেজ আপ আর পেজ ডাউন দিবেন তখন কি হবে এক ফ্রেম করে সে আগাবে, মানে এক ধাপ দুই ধাপ আগাবে, তার সর্বোচ্চ ক্ষমতা এক। যখন শিফট চাপে ধরবেন শিফট চেপে পেজ আপ পেজ ডাউন দিবেন তখন তার ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে, তখন সে কি করবে 10টা করে ফ্রেম ধরবে। এখন প্রশ্ন আসতে পারে স্যার 15টা বা 20টা ফ্রেমে একসাথে পার হবে কি করে, আসতে পারে না স্যার। এখন পর্যন্ত আফটার ইফেক্ট সর্বোচ্চ 10 পর্যন্ত নিতে হচ্ছে, আর 20 বা 15তে যায়নি, এই কোনো অপশন এখনো যায়নি। তো আমাদের সর্বোচ্চ আমরা 10 ফ্রেম করেই পার হতে পারবো। আমরা মাউস নিয়ে গেলে হ্যাঁ মাউস নিয়ে গেলেও হবে, কিন্তু দেখা যাচ্ছে যদি এমন একটা অপশন হয় যে আপনি 10 ফ্রেম করে নিতে হবে আপনাকে 30 ফ্রেমে যেতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে টাইম লাইনের ইয়াটা বড়, ফ্রেম হিসেবে কাউন্ট করতে গেলে সমস্যা হচ্ছে। আপনি এখন আসলে 7 নম্বর কাউন্ট ফ্রেমে, 7 নম্বর থেকে 20 ফ্রেম পরে যেতে হবে, তাহলে 20 ফ্রেম পরে যেতে গেলে আমাকে যেতে হচ্ছে কত ফ্রেমে 27 ফ্রেমে। আমি যদি মাউস দিয়ে টানি তাহলে তো আমি নিজে একটা সময় যাই হয় 16 তাহলে 15, আমরা একটু 19-20 হতে পারে, কিন্তু এক্সাক্ট করতে গেলে তখন কি করবো আমরা শিফট চেপে দুইবার দিলে চলে যাবে। যেহেতু 10 সাথে 10 যোগ করলে কত হচ্ছে 17, 17-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 27। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমার যদি ফ্রেম রেট 25 হয় তখন কি করব, ঠিক আছে। এখানে আপনাদেরকে একটা ইজি ভাবে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন।
ফ্রেম রেট যদি 25 হয় তাহলে কিভাবে যাবে? ধরেন আপনার বাম হাতে আছে 25 টাকা, ডান হাতে আছে কত টাকা? 25 টাকা। দুই হাতে 25 25 50 টাকা আছে। এখন আপনাকে 30 টাকা দিতে হবে। আপনি কি করবেন? যে কোনো এক জায়গা থেকে আপনি 5 টাকা দিবেন। তার মানে হচ্ছে যদি 25 ফ্রেম করে হয় তাহলে 1 সেকেন্ড পরে আরো 5 ফ্রেম নিয়ে সে বাকিটা ফিল আপ করবে। মানে 10 ফ্রেম করে কাউন্ট করে যদি ধরে তাহলে বাকিটা সে ফিল আপ করবে। জিনিসটা বুঝেন নাই? আমাদের যে হিসাবটা বুঝালাম, যে হিসাবটা দিলাম সেটা হচ্ছে ফ্রেম রেট আমাদের এখানে কত আছে? এইখানে দেখেন, ডিসপ্লেতে দেখেন 30 করে দেওয়া আছে কিন্তু। ওকে, আচ্ছা আমরা কি করতেছি? সেকেন্ডে না গিয়ে ফ্রেম রেটে যাই। ফ্রেম রেটে একটু যদি দেই, আমরা যদি 10 ফ্রেম করে ধরি, এখানে দেখেন 2 4 এভাবে ভাগ করা যাবে কিন্তু। আপনি একদম একটা একটা করে করতে পারেন, এরকমও করতে পারেন, আবার 5 ফ্রেম করে ধরতে পারেন। তো আমরা 5 ফ্রেম করে ধরলাম। কয় ফ্রেম করে? 5 ফ্রেম করে। আচ্ছা আমরা একটা স্পেস, আচ্ছা প্রিভিউ বাটনে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আছে, ঠিক আছে না? আচ্ছা আমরা এখন একটা কাজ করি, যে যেটা করব সেটা হচ্ছে এই 15 ফ্রেম পর্যন্ত একে দেখা যাবে না, ঠিক আছে? আমরা একটা কাজ করতেছি, এটা একটু সরি, ও এখানে একটা ভুল হয়ে গেছে, বলেন তো কি কি করছি? এখানে একটা কাজ করছি, হ্যাঁ ব্যাস, এখানে আসেন। আমাদের এখানে যে প্যানেলটা সিলেক্ট করা থাকবে সেই প্যানেলের উপরে কিন্তু কাজ করবে, ঠিক আছে? অতএব এখানে শেপ লেয়ারে আমরা কি করলাম? ট্রান্সফর্মে গেলাম, তারপরে হচ্ছে এখানে ট্রান্সফর্মে গেলাম। আমরা দেখি একটু জিনিসটা বুঝি, এরপরে আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে আমার অপাসিটি হচ্ছে, এখানে দিলাম আমি 0। কিভাবে হচ্ছে এটা পরে বোঝাচ্ছি, ঠিক আছে? অপাসিটি 0 যাই, আমরা কি করব? শিফট চেপে পেজ ডাউন, দেখছেন 10 ফ্রেম করে আগাচ্ছে, বোঝা যাচ্ছে? এটা যদি হয় এরকম, যাচ্ছে না? আর যদি পেজ আপ দেয় উল্টা দিকে যাচ্ছে, আর যদি পেজ ডাউন দেয় 1 ফ্রেম করে আগাবে। এখানে 1 2 3 4 5, বোঝা যাচ্ছে? আমরা 20 ফ্রেমে কি হবে? সুন্দর করে একে দেখা যাবে। আমরা এখান থেকে অপাসিটিটা বাড়াই দিলাম, ঠিক আছে? আচ্ছা একই কাহিনী করলাম। এখন পেজ ডাউন, আমাদের এখানে আবার একটা কি ফ্রেম দিলাম, এটা আমি বোঝাবো পরে কি ফ্রেমটা কিভাবে আসলো। পেজ ডাউন, তোমার তো নতে কই নেই বস, পেজ ডাউন এখানে এইটা, হ্যাঁ শিফটের ডাউন, পেজ ডাউন, যে আবার অপোসিটি। এখন ঘটনাটা কি করতেছে দেখেন, আমি কি করলাম? প্রথমে 20 সেকেন্ড নিলাম, 20টা ফ্রেম নিলাম। কয়টা ফ্রেম? দেখা যায়, দেখা যায় এবার? ওকে, এবার মনে হয় পাশে দিলে মোটামুটি সবাই দেখতে পাবে। আমি 0 থেকে শুরু করে 20 ফ্রেম, সেকেন্ড না কিন্তু, 0 থেকে শুরু করে 20 ফ্রেম, 20 ফ্রেমে এখানে শুরু হবে কি আমার যে শেপটা আছে, সেই শেপটা কি হবে? অপাসিটি 0 থেকে সুন্দরভাবে প্রকাশ পাবে। এরপরে ধরেন আমি কি করলাম? 20 ফ্রেম থেকে শুরু করলাম, ঠিক আছে? এটা 20 ফ্রেমও ধরতে পারেন, আবার 21 ফ্রেমও ধরতে পারেন, কারণ ফ্রেম তো একটা ফ্রেমের জন্য প্রবলেম হবে না এখানে কাউন্ট হিসেবে। বাট যখন আপনি অ্যানিমেশন করবেন, যখন আপনি ক্লায়েন্টকে ক্লিয়ার দিবেন, তখন কিন্তু ওই সময় কিন্তু যারা খুব ভালো দৃষ্টি সম্পন্ন, ভালো দৃষ্টি সম্পন্ন বুঝেন, যারা বেশিরভাগ অ্যানিমেশন নিয়ে তার প্রোডাকশন নিয়ে কাজ করে হবে, তারা কিন্তু ওই ফ্রেম ধরে ধরে কাজ করছে। এক ফ্রেম বেশি হয়েছে তখন কিন্তু ধরে নিবে। বাট আমরা এখন বোঝার জন্য এটা করছি, পরবর্তীতে আমরা কাজ করতে করতে এটা আমাদের চলে আসবে, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো। 21 ফ্রেম থেকে নিয়ে আমরা কত ফ্রেম পর্যন্ত দিছি বুঝতে পারেন?
স্যার আর 40 ফ্রেম নেওয়া হয়েছিল তাহলে স্যার 60 দিয়ে রাখতে। আচ্ছা আমাদের কাহিনীটা দেখেন কোথায় করছে, আমাদের কাহিনীটা ধরছে এই যে এখানে প্রায় স্যার আর 40 2 মিনিট 10 ফ্রেম। তাহলে যদি 30 ফ্রেম করা হয় 2 মিনিট 10 ফ্রেম ভাগ করেন তো 210 3 সপ্তাহে 27 70 ফ্রেম। 3 সাথে কত 21। আচ্ছা প্রায় এভারেজ ধরেন, আচ্ছা যাই হোক এ পর্যন্ত কি হচ্ছে থাকবে। এরপরে কি হচ্ছে 70 ফ্রেম থেকে নিয়ে আর 20 ফ্রেম ছিল 90 ফ্রেমের ভিতরে যায়, সে আবার হারিয়ে যাবে। এখন দেখেন ঘটনাটা কি তাই ঘটতেছে কিনা। আমরা হোমে গেলাম, যায় এটাকে এখানে ক্লিক করলাম, দেখেন একটু আপনাদের স্ক্রিনে ফলো করেন, ঘটনা কি তাই ঘটতেছে। ওকে গুড, এটুকু বুঝেন নাই কে কে বুঝছেন। আচ্ছা এখন যেটা হচ্ছে পরবর্তীতে যাই, এই জিনিসটা একটু ফ্রেম রেটটা একটু ঝামেলা, এটা সবার একবারে মাথায় আসবে না, এটা কাজ করতে করতে মাথায় আসবে, একটু ঝামেলা কিন্তু এটা ফ্রেমটা। এরপরে লেয়ারের ইন পয়েন্ট ও আউট পয়েন্ট ট্রিম বা কেটে ফেলার জন্য অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ বা থার্ড ব্র্যাকেট স্টার্ট এন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। কাহিনী একটাই যে আপনি যে শেপটা নিয়ে কাজ করছেন সেটা যদি 2 সেকেন্ড অপশনে রাখেন, আমরা এখান থেকে ইয়াটা তুলে দিলাম, দরকার নাই, এখান থেকে ট্রান্সফর্মটা অফ করে দিলাম, এখন আমরা শেপ নিয়ে বুঝি, ঠিক আছে, এটা ফুল থাকলো। এখন ধরেন আমি এটাকে জি 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 বলেন স্যার কি ফ্রেম কি, হ্যাঁ কি ফ্রেম, কি ফ্রেম কি, কি ফ্রেমটা হচ্ছে সেইগুলো পয়েন্ট, যে পয়েন্টার মাধ্যমে শুরু হবে আপনার অ্যানিমেশনের জন্য, যে মেইন পয়েন্টের উপর ডিপেন্ড করে সে কাজ করে। কি মানে মেইন কিটা একটা লেয়ারে হ্যাঁ কি ফ্রেম কি একটাই হবে না, অসংখ্য 1000 থাকতে পারে। সাপোজ হচ্ছে আমি হচ্ছে কিছু দূর আগে অপাসিটি কমাই দিলাম, আবার হচ্ছে কয়েক ফ্রেম পরে আবার অপাসিটি বাড়াই দিলাম। কি ফ্রেম হচ্ছে অ্যানিমেশনের মেইন পয়েন্ট, যেখান থেকে সে অ্যানিমেশনটা স্টার্ট হবে অথবা অফ হবে, মেইন ভ্যালু হচ্ছে কি ফ্রেম, মানে চেঞ্জ হওয়া যা শুরু হবে যেখান থেকে সেটা হলো কি ফ্রেম অটোমেটিক শুরু হ্যাঁ হবে। এর কমান্ডের উপর ডিপেন্ড করে। এখন কেন যে ফ্রেমটা আছে, তো ফ্রেমটার যে আমরা অ্যানিমেশন হবে বা যে কমান্ডটা দেব সেটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে কি ফ্রেম সেট করে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা এখন ধরেন আমি এখান থেকে কি আসবে, আমি 2 সেকেন্ডে আছি, 2 সেকেন্ড আছে এখানে, স্যার কি রেকর্ড হইতাছে? হ্যাঁ দেখি তো। আচ্ছা এখন 2 সেকেন্ড পরে কি হবে, এটা আমার এখানে ট্রিম করব, কিভাবে ট্রিম করব, আমরা কমান্ড কিন্তু লেখা আছে কি অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট, আমি অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট ক্লিক করলাম, প্রথম থেকে আমার কেটে গেল, ইন পয়েন্ট থেকে কেটে গেল। আমি আউট পয়েন্টে যদি কাটতে চাই, স্যার আমার আউট পয়েন্ট কাটা লাগবে, কাটেন সমস্যা নেই, আপনি 4 সেকেন্ড বা 5 সেকেন্ডে যান, মানে একটা টাইম ধরলাম, এখানে ধরতে হবে তা না, আপনি যেখানে প্রয়োজন সেখানে দাঁড় করান, ঠিক আছে। আমরা যদি মনে করেন যে স্যার আমি এক ফ্রেম করে রাখবো, আগান সমস্যা নেই, আমার 5 সেকেন্ড দাঁড়ালো, এখন কি করব অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ, পেছন থেকে কাটলো সামনে থেকে কাটলো। এখন যেটা প্রবলেম হতে পারে সেটা কোথায় হবে বলেন তো, এখন হলো যে ওই ফ্রেমটা ঠিকঠাক মতো হ্যাঁ, আছে সেটা যদি আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট আপনি টাকা দিয়ে না কিনেন, মেইন কথা শুনেন, টাকা দিয়ে যদি না কিনেন তাহলে এই একটা ঝামেলা হবে সবসময়, সেটা কি এগে যখনই যেখানে দাঁড় করাবেন সে এক ফ্রেম বেশি ধরবে, মানে সে কি বুঝেননি, মানে হচ্ছে আমি কাটার কথা 5 মিনিট সেকেন্ডে, সেখানে তো সে এক ফ্রেম বেশি হচ্ছে, কারণ আপনি টাকা দিয়ে কাটেন নাই, এইজন্য টাকা দিয়ে কিনেন নাই, যার কারণে ও একটা সিস্টেম করে রাখে। 20 ফ্রেমে স্যার 20 ফ্রেমে কাটা দিছি কিন্তু ওটা 21 ফ্রেমে জায়গায় হ্যাঁ আছে ওটা আবার সেক্ষেত্রে এই সমস্যাটা দূর করার জন্য একটা বুদ্ধি আছে, সেটা কিভাবে বলেন তো, হচ্ছে আপনি যখন দেখুন 5 সেকেন্ডে আছেন, আপনি কি করবেন এক ফ্রেম পিছনে যাবেন, যে ও আচ্ছা আচ্ছা তারপরে কেটে দিবেন, তাহলে দেখবেন এক্সাক্ট যেখানে থাকার কথা ওখানেই কাটছে। অটোমেটিক কেটে এই দেখেন এক ফ্রেম পিছনে গেছি, 5 সেকেন্ডে যায় সে কাটে গেছে,
ঠিক আছে। আচ্ছা মাথা ঘুলিয়ে গেছে কাকার আজকে। আচ্ছা বলেন দেখা দিচ্ছে বলেন। না না এখানে একটা সমস্যা, এখানে যা আছে তাই এখানে। জি স্যার জি স্যার। আমার এখান থেকে কাটার কি দরকার স্যার? এখান থেকে কাটার কি দরকার আমি এখন একটু বুঝাচ্ছি। আমি আগে জিনিসটা করে দেই, আপনার শর্টকাটটা বুঝেন। ঠিক আছে, এটা কাটার, এটারও কাটার দরকার আছে। এখানে এন দিলাম, তার মানে দেখেন আমার কিন্তু ওয়ার্ক স্পেস কি আসলো, ছোট আসলো না। এখানে মজার বিষয়টা হচ্ছে আপনি বিশাল বড় অ্যানিমেশন করছেন, এখন বলছেন স্যার প্রথমেরটা বাদ দেন পেছনেরটা বাদ দেন, কাটাকাটি করতে তো ঝামেলা লাগবে। আপনি যেটুকু ওয়ার্ক স্পেস ধরে দিলেন রেন্ডার কিন্তু এতটুকুই হবে, সামনেটা হবে না পরেরটা হবে না। এখন যদি মনে করেন স্যার এত বড় জিনিসটা আবার রাখার দরকার নেই, তাহলে কেটে ফেলেন। জি ওয়ার্ক স্পেসটা কেটে দিলাম, ভিতরের অবজেক্টগুলো থাকবে, ভিতরের অবজেক্ট থাকলো, এইটুকু অংশ আপনার কি হবে ভিডিওতে বের হবে, রেন্ডার হবে, মানে বুঝছেন, মানে ভিডিও যেটা করবে সেটুকু, বাদ বাকি পড়া কিন্তু ঠিকই থাকলো। আপনি চাইলে পরে টেনে বড় করতে পারেন, বাট এইটুকু নিচে সীমানাতে করতে এখান থেকে এই পর্যন্ত এইটুকু অংশ রেন্ডার হবে আমার, এটার জন্য ওয়ার্ক স্পেস কিন্তু ছোট বড় করা। আচ্ছা এখন যদি বলেন যে স্যার ওয়ার্ক স্পেসটা ফেলে দিব, ঠিক আছে, তাহলে কি করবেন, এইখানে দেখেন এই যে আপনার ওয়ার্ক স্পেসের এইখানে যে কালো অংশটা, এটা রাইট বাটন ক্লিক করবেন, বা এটার উপরে রাইট বাটন ক্লিক করলেন, করার পরে কি লিখলেন, ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, বাদ বাকি বাদ দিয়ে স্যার ডিলিট হয়ে যাবে না তো স্যার? জিনিস ডিলিট থাকবে কিন্তু আপনার যে ডিউরেশন টাইমটা দিবেন এটা ছোট হয়ে যাবে, ও আলাদা করে একটা, হ্যাঁ ও আলাদা করে, বাকি বলার দরকার নেই, ফেলে দাও। বুঝছেন আমার আসলে কতটুকু, আমার এখানে যেটা আসছে খেয়াল করেন, আমি যদি এখানে কম্পোজিশন সেটিং এ যাই, আমার সেকেন্ড ছিল কত, 20 সেকেন্ড নিচে, দেখেন আপনার 9.1 সেকেন্ড চলে আসছে টোটাল হিসেবে, মানে 10 সেকেন্ডের মতো চলে আসছে। ফিরে আনার জন্য আবার এই কম্পোজিশন সেটিংস এ যেয়ে আবার কি করতে হবে, আবার কন্ট্রোল জেড চাপবেন, ওটা আবার জায়গা মতো জায়গা ফিরে যাবে, মানে স্যার মানে আনডু। আমরা যেমন স্যার না মানে স্যার ঢুকে গেলাম অনেকটা কাজও করলাম, স্যার কন্ট্রোল জেড দেয়া যাবে না, তখন কি স্যার ওই কম্পোজিশন সেটিংস এর থেকে আনতে হবে? না না না, আপনি জিনিসটা দেখালাম যে সেটিং থেকে দেখালাম যে আপনার ওটা কতটুকু কাটে ফেললো, দেখছেন বাকিটা কিন্তু ফেলে দিল, এখন ফেলে দিল হিসাবে। যখন আপনার কাজ হয়ে গেল আপনি যখন পুরো পূর্বের ফাইলটা ফিরে আনতে কন্ট্রোল জেড চাপলেন, আনডু করলেন, তার মানে আমরা ট্রিম যেটা কম করছিলেন মানে কেটে দিয়েছিলেন ওটাকে আবার আনতে ফাইল সিস্টেম। আনডু ছাড়া আরেকটা কি মেথড আছে? হ্যাঁ আনডু ছাড়া আরেকটা কি মেথড আছে? আনডু ছাড়া আর কি করবেন, আনডু ছাড়তে আর কিছু করার দরকার আছে? আগের মতো ফিরিয়ে আনবো, যেটা আগের অবস্থা ফিরিয়ে আনবেন আনডু দিয়ে, মানে স্যার আমি স্যার বলছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সেটা কি, সেটা হচ্ছে লেয়ারের ইন পয়েন্ট ও আউট পয়েন্টে যেতে চাইলে আই এবং ও, এইটা বুঝেননি কে কে? বুঝতে পারছি স্যার, এটা খুবই ইজি, এটার জন্য শর্ত হলো একটাই, কি বলেন দেখি স্যার, হোম আর এন্ড কি একই কাজ করে স্যার, আই ও হচ্ছে না। আচ্ছা আপনি যে কোনো একটা লেয়ার সিলেক্ট থাকতে হবে এবং খেয়াল করবেন লেয়ারের প্রথম দিকে অংশ, এখন লেয়ার কিন্তু ছোট ছোট অনেকগুলো ভাগ থাকবে, যখন কাজ করবে দেখুন দেখুন প্রায় 20টা-25টা লেয়ার হয়ে গেছে। এখন এই লেয়ারে কি করতে হবে, যে লেয়ারে কাজ করবে সেই লেয়ারে ইম্পোর্টে যাবেন, ওকে সমস্যা নেই, আইতে যান, শুরুতে চলে গেলেন, লেয়ারগুলো কিন্তু ছোট ছোট, ঠিক আছে কিনা, এবার শেষের কাজ করতে হবে তখন ওতে যান, সেম একই ভাবে 3 নম্বর লেয়ারে যান, তার ইন পয়েন্ট কোথায় আছে দেখছেন, চলে গেছে, তার আউট পয়েন্ট কোথায় আছে, চলে গেছে। এখন খেয়াল করেন এটা কেন হচ্ছে, কারণ এটা লেয়ার বেসে কাজ করে, লেয়ারের ইনপুট এবং আউটপুটের উপর নির্ভর করে। এটা বুঝেননি কে কে, একটু কষ্ট করে হাত তুলেন। আচ্ছা তাহলে মোটামুটি বুঝে ফেলেছেন, ওকে ধন্যবাদ। এরপরে যেটা হচ্ছে লেয়ারের ইনপয়েন্টকে কার্সরের জায়গায় আনতে সেকেন্ড থার্ড ব্র্যাকেট স্টার্ট আর আউট পয়েন্ট আনতে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই জিনিসটা একটু জটিল হতে পারে, জিনিসটা খুবই ইজি, একই সিস্টেম। দেখেন আমার কার্সর আছে 6 সেকেন্ডে, ইন্ডিকেটর আছে কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে। এখন আমার এই শেপটা যে শেপটা আছে সে হলো শেপ নাম্বার 3, লেয়ার নাম্বার 3। একে কি করবো, আমি যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ দেই এ নিজেই ওইখানে চলে যাবে ইন পয়েন্টে স্টার্ট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট স্টার্ট দিলে সে নিজেই চলে যাবে ওখানে,
ঠিক আছে, এখন যখন কার্সরকে তার জায়গায় নিছি, এখন কার্সর বলছে আমি জায়গা মতো বসে থাকবো, তুমি আসো আমার কাছে। ঠিক আছে, একইভাবে যদি আমি এখানে 13 সেকেন্ডে কার্সর নিয়ে যাই, নিচে লেয়ার যদি সিলেক্ট করা থাকে, থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট একই জিনিস, একটার উপরে দুইটা কি জানেন তো, ক্লোজ দেই তাহলে এই নিজে ওখানে চলে যাবে। আই ও আর ক্লোজ ইন, বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখেন লেয়ারকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস আপ অ্যারো ডাউন অ্যারো, খুবই ইজি। আপনি লেয়ার সিলেক্ট করলাম একটা, যেটা আমরা প্রতিবারই করি, কন্ট্রোল চেপে প্রত্যেকটাকে সিলেক্ট করি, কিন্তু মনে করেন আপনি একসাথে 10টা লেয়ার সিলেক্ট করবেন, আর কম্পিউটার একটা একটা করে সিলেক্ট করার দরকার নেই, সুন্দর করে এক প্রথমেরটাকে ধরবেন, ধরে কন্ট্রোল চেপে নিচেরটাকে ধরেন। আর যদি মনে করেন দুইটা একসাথে লাগবে, কোনো সমস্যা নাই, এখানে ক্ষেত্রে শিফট ধরে দুটো করবেন, এটা ধরছেন, শিফট ধরে এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, সবগুলো সিলেক্ট হবে। আর যদি ইয়া চান তাহলে আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ করে এটা করতে পারবেন। কন্ট্রোল এই জন্য ধরবেন তাহলে লেয়ার ধরবে, নালে কিন্তু অন্যদিকে কাজ হবে। আচ্ছা, চারটা স্যার একবারে স্যার ধরতে চাইতেছি, একবারে শিফট দিয়ে টান দিয়ে একবারে, হ্যাঁ এ ধরেন শিফট ধরলাম দিয়ে একবার টান দিলাম, মানে এটা আপনার ফটোশপে होता, ইলাস্ট্রেটরে होता, ওয়ার্ডে होता, ওয়ার্ডে তো একই কাজ, এক্সেলে होता, আফটার ইফেক্টে, মানে এটা হলো সার্বজনীন। এরপরে যেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল প্যানেল না পেলে F3 বা F4 ভার্সনের জন্য ভিন্ন হতে পারে। যেমন ইফেক্ট কন্ট্রোল প্যানেল আমাদের কেন লাগবে বলেন তো, কেন লাগবে? এটা যত ইফেক্ট দিবেন ইফেক্টটাকে তো মডিফাই করতে হবে। যেমন আমি একটা জিনিস দিলাম কি, এটা হবে ব্লার হয়ে যাবে, কতটুকু ব্লার হবে? খুব বেশি ব্লার হবে, কিছুই বোঝা যাবে না, না হালকা একটু ব্লার হবে। এটা এই যে কন্ট্রোলিং, এটার জন্য ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা লাগবে। এখন এটার সাথে সাথে আরেকটা জিনিস শিখে যাবেন, সেটা হলো আপনি কি করে কাস্টমাইজ করার পর আপনার ডেস্কটপটাকে একটা নামে সেভ করে রাখবেন, তাতে ওখানে ক্লিক করলেই আপনি আপনার কাজ সুন্দর মতো করতে পারেন। কারণ এখানে আছে ডিফল্ট, এখানে ডিফল্ট আছে, লার্ন আছে, অনেক কিছুই আছে, এখানে লিস্টিং আছে, বিশাল বড় লিস্ট। এই লিস্ট থেকে আপনার নামে একটা থাকা উচিত, কি বলেন? উচিত কিনা নিজের নামে? তাহলে বলতে পারবো না আমি একজন অ্যানিমেটর, কারণ আমার নামে একটা প্যানেল সেটিং করা আছে। আমি ওখানে যেখানেই থাকি না কেন ক্লিক করলেই প্যানেল সেটিং ওপেন হবে, প্লাস আমি আমার সুন্দর মতো কাজ করতে পারবো। এখন চলেন আমরা ইফেক্ট, এটা কি বলে, ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা যাই হোক বেশি বড় হবে না, আলহামদুলিল্লাহ 40 মিনিটের মধ্যে শেষ হবে। কিন্তু একটা জিনিস আমি আবার আপনাদেরকে বলে দেবো, ওটা আপনারা নোট ডাউন করবেন, কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে পরবর্তী। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করি, F3 চাপি, কাজ হয় না, F4 চাপি, কাজ হয় না। কেন কাজ হয় না বলতো? আমার F3 তে আসছে। এখানে কাহিনীটা কোথায় বলেন তো? কাহিনীটা একটা কথা, এটা হচ্ছে আপনারা যদি কোনো সিলেক্ট থাকে তাহলে শেডের উপরে কাজ করবে, আর সিলেক্ট না থাকে তাহলে সেটার উপরে কাজ করবে। অথবা একটা কাজ করতে পারেন, এত ঝামেলা করার দরকার নেই, সোজা আমরা ক্লিক করলাম উইন্ডোজে। কোথায়? উইন্ডোজ। উইন্ডোজের মধ্যে এমন কিছু নাই যে পাওয়া যাবে না, যাহা আছে সবাই কিন্তু লিস্টিং করা আছে সুন্দর করে। ইফেক্ট কন্ট্রোল, এখন বলতে পারেন স্যার এখানে শেপ লেয়ার 2 নাম আছে, থাক না, সমস্যা কি, আপনার লেয়ার একটা আছে, কোনো একটা লেয়ারে ধরে তো কাজটা করলেই আপনি জিনিসটা করতে পারেন। ইফেক্ট কন্ট্রোল তো অন হোক, অন হলো। এখন দেখেন ইফেক্ট কন্ট্রোলটা বাম দিকে আছে, এটা বাম দিকে, এটা কেমন লাগে, একটু অন্যদিকে সরাই। কেমনে সরাবো? কি করতে হবে এখানে বলো তো? কেন হচ্ছে না? এখানে আনডক করব, আনডক করার পরে এইখানে আমরা দিয়ে দেব। এটা কয়টা আসছে দেখছেন? 2টা আসছে। আমি যদি কাজ করি, আচ্ছা এখানে আনডক, এখানে আচ্ছা এখানে F3 চাপি, আসছে 3 নম্বর শেপ ঠিক করা আছে না? এখন এই আচ্ছা গাইনি কি কোনো তো একটা গানে বসছে। আচ্ছা আমরা এইভাবে অন করলাম, করে এইটাকে বামে নিলাম, দেখেন খেয়াল করেন
আমি যেটাকে সিলেক্ট করতেছি সেটার উপরে সেটার জন্য কিন্তু এখানে নাম উঠতেছে শেপ লেয়ার 1 2 3 4 বুঝা যায়। এখন আমি এভাবে সাজাইলাম, এখান থেকে আমার অ্যালাইনের দরকার এখানে নাই, অ্যালাইনটা ঠিক নিচেটা করে দিলাম, অ্যালাইনটা একটু বড় হয়ে থাকবে, হালকা একটু মাঝে মধ্যে কাজ করতে অ্যালাইনের কাজ করতে লাগবে। ইফেক্ট প্রিসেটটাকে আমরা কি করলাম, সুন্দর করে এটাকে ধরে টেনে একটু লম্বা করবো, যাই হোক লোডিং নিচ্ছে, ঠিক আছে। এইরকম করে মোটামুটি আমি সেট করলাম। এখান থেকে আমি আমার এই যে অপশনটা হয়ে গেল, এই যে এটা যাবে না যেহেতু এটাই সর্বশেষ, এখন এটা আমার নামে সেভ করব কিভাবে, এখানে আমরা এখানে দেখেন ডিফল্ট আছে, লার্ন আছে, স্ট্যান্ডার্ড আছে, এইখানে ক্লিক করব, কয়টা ডাবল অ্যারো ক্লিক করলাম, এডিট ওয়ার্কস্পেস ক্লিক করলাম, না দাঁড়ান এখানে ও না এটা আছে না, এখানে যেটা সিলেক্ট করা আছে এমন ধরেন ডিফল্ট অবশ্যই সিলেক্ট করছেন অথবা স্ট্যান্ডার্ডে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিফল্টে আপনি এই জিনিসটা আপনি চুজ করে ঠিকঠাক করছেন। এখন কি করবেন, আপনার এখানে ইফেক্টের কাজগুলো করবেন, এখানে প্রজেক্ট নিয়ে আসবেন, এখানে টাইমলাইন থাকলো, লেয়ার প্যানেল থাকলো, টাইমলাইন থাকলো, এটা থাকলো, মোটামুটি আপনার প্রয়োজন মতো সেট হয়ে গেল। এখন কি করবেন, ডিফল্ট এই যে 3 ডট এতে ক্লিক করবেন, তারপর লিখবেন সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস দিলেন, এরপর আপনার নাম দেন, আমি আমার নাম দিলাম, পছন্দ হলেও দিলেও না হলেও দিব, আমারই তো নাম আর কি করবো, সেভ করলাম। করার পরে এখন বলতে তাহলে গেল কই, এখানে তো আছে ডিফল্ট লার্ন এখানে ক্লিক করেন, দেখেন আমার নামে আছে আছে না, এটাকে আমি এই পাশে আনবো, এডিট ওয়ার্কস্পেসে গিয়ে আমার নামটা কোথায় খুঁজে বের করি, আমিও দেখতে পাইনি, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কোথায় আছে বলেন তো, ঠিক আছে টেনে উপরে নিয়ে এসে ওকে করে দেন, এখন আমার নামে একটা চলে আসছে, বুঝতে পেরেছেন, না বুঝলে বলেন আবার বুঝতে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি সব লেয়ার সিলেক্ট করতে কন্ট্রোল এ। আচ্ছা এখন একটা কাজ করেন, আপনাদেরকে একটা জিনিস শিখাই, লেয়ারটা আছে না, প্রত্যেকে একটা করে লেয়ার নিছেন না, এই লেয়ারটাকে ক্লিক করেন, ক্লিক করে লিখেন ডুপ্লিকেট, ডুপ্লিকেট কোথায় এখানে দেখেন তো আছে, এখানে ডুপ্লিকেট নাই, এখানে সিলেক্ট করে ধরেন দিয়ে এডিট ডুপ্লিকেট, এডিট ডুপ্লিকেট অথবা কন্ট্রোল ডি, যে কোনো একটা ইউজ করেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল প্লাস ডি, যতগুলো দেবেন ততগুলা কপি হবে, করেন 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 করেন। কোন প্যানেল ফুল স্ক্রিন জুড়ে দেখতে বা ফুল স্ক্রিন হয়ে গেলে সেটা নরমাল মোডে নিতে ডেল্টা কি, যেটা গতকালকে অনেকে প্রবলেমে পড়ছে, স্যার আমারটা তো ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন কি করব, আগের মতো আনতে হবে। এখন দেখেন এখানে মজার বিষয় যেটা সিলেক্ট থাকবে সেটাই হবে কিন্তু, তার মানে আপনার একটা সিলেক্ট আছে আর আপনি স্ক্রিনটার জন্য বারবার দিচ্ছেন, কি হয় না কেন হয় না কেন হয় না কেন, তাহলে আপনি সেটা সিলেক্ট আছে, ঠিক আছে, ডাবল ক্লিক করলো, এটার নাম হলো ডেল্টা কি, এবং এটা ভালো করে মনে রাখবেন আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্টে আসতে পারে, ডেল্টা কি কি জিনিস, ফুল মোডে গেলে কিভাবে গিয়ে করব, ডেল্টা কি এটা হচ্ছে যে এসকেপ আর ট্যাবের মাঝখানে যে কিটা, এটা ফুল মোড হয়ে গেলে এটা ফুল ডিসপ্লে ফুল মোডে দেখতে পাবেন, সেটা হচ্ছে ফুল দেখার জন্য অথবা নরমাল মোডে আনবে, ঠিক আছে। এবং আপনার গ্রুপে নাই কাকে বলেন তো, আপনি গ্রুপে আছেন না, গ্রুপে ঢোকা হবে না, হ্যাঁ ছোটবেলা থেকে দিয়ে দিয়েছে, গ্রুপে সবগুলো শর্টকাট কিন্তু দিয়ে দাও, এই যে এটাই তো দেওয়া আছে, হ্যাঁ এটাই দেওয়া আছে, ওকে। তাহলে মোটামুটি পয়েন্টটা তো আপনারা সবাই জানেন, অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে, এখন অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে কেন আনবো স্যার, একটা প্রশ্ন এসেছিল আমার কাছে, চলেন জেনে নেই অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে কেন আনবো। ওকে সর্বোচ্চ দেখা যাক কি হয়, মনে হয় না 40 শেষ করতে পারবো, কারণ আমার মনে থাকতেছে না, এক ভুল 10 বার করছি, স্যার সেটা কি রেকর্ড করতে করতে ফুলি ভিডিওটাই করেন, ফুল ভিডিও কারণ যদি অফ হয়ে মানে বন্ধ থাকে ইম্পর্টেন্ট জিনিস মিসিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে।
টোটাল 1 ঘন্টা হলো, সমস্যা নেই আপনি। আচ্ছা এখন ধরেন এই যে শেপটা, আমরা শেপটা ধরলাম, শেপ রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, নেওয়ার পর স্যার যদি অ্যাঙ্কর পয়েন্টটা অন্য কোথাও থাকে তাহলে কি সমস্যা হতে পারে? টুল কয়েকটা দেখা নেই, তাহলে মোটামুটি একটু নলেজ থাকবে। আপনাদের বলছি আমি, এটা হলো হোম বাটন, এর কোনো নির্ধারিত কোনো কাজ নাই। একটা ওই যে আপনার প্রথম যেটা আসছিল সেটা আসবে, এছাড়া এর কোনো কাজ নেই। আছে বাড়ির কাজ আর কি থাকবে, বাড়িতেই থাকবে, বাড়িতে নড়াচড়া কিছু না, যা আমরা ব্যবহার করি তাই। এরপরে হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি বলেন দেখি আপনারা, যেটা ফটোশপে ইলাস্ট্রেটর করছেন, সিলেক্ট করা, রোটেট করা, যে কোনো কিছু সিলেক্ট করে নাড়াচাড়া করাই হলো সিলেক্ট টুলের কাজ, আর কোনো কাজ নেই। আছে তার খালি একটাই ডিউটি, ঠিক আছে? এখন এই সিলেকশন টুলের শর্টকাট কি? ভি, লিখে রাখেন, ভি। লিখে নেন, বিরক্ত লাগছে না স্যার, তাহলে লিখুন, বোরিং লাগলে বলবেন, সমস্যা নেই। এরপরে আছে হ্যান্ড টুল, একটা হাত দেখা যায়, এটা ডান হাত না বাম হাত? যেটা দেখতে পাচ্ছেন না, ডান হাত না বাম হাত? মাউস যেই হাতে ডান হাত। ওকে গুড, মাউস ডান ডান হাত। এটার মূলত এটার কাজ কি? কি করছে দেখছেন? পুরোটাকে নড়াচ্ছে। কাকে? শুধু অবজেক্টকে না, পুরো ইয়াটাকে, কম্পোজিশন প্যানেলটাকে সে নড়াচ্ছে। এই তাহলে এখানে সিলেকশন টুল যা হ্যান্ড টুলও নড়ানড়ি করে, তাহলে দুইটা কেন দিল? হ্যান্ড টুল কখন বেশি ব্যবহার হয়? ইয়েস, যখন জুম করে ফেলবেন তখন যেন কাজ করতে পারেন, এটার জন্যই হ্যান্ড টুলটা ব্যবহার হয়। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ, লিখে নেন। আজকে লিখবেন, কালকে মনে থাকবে, আজকে লিখবেন না, কালকে হয়তো ভুলেও যেতে পারেন, আমি গ্যারান্টি কি দিব যে আপনাদের মনে থাকবে। গুড। এরপরে হচ্ছে জুম টুল। এই টুলের কাজ একই, যা করবেন সব একই, কিন্তু মজার বিষয় হচ্ছে টাইম লাইনে কোনো এফেক্ট ফেলে না। ওকে, এ শুধু অবজেক্ট কি জুম করে, টাইম লাইনে কোনো এফেক্ট পড়ে না। এ শুধু কি করে? অবজেক্ট কে জুম করে, যেটা কম্পোজিশন প্যানেল আছে প্যানেলকে শুধু জুম করে। এর যদি আপনি মাইনাস করতে চান, জুম আউট করতে চান, তাহলে অল্টার চাপতে হবে, অল্টার দিয়ে ক্লিক করেন, ঠিক আছে? এই দেখেন এখানে আবার কিরকম টেনে, আপনারা যেটা করছিলেন কিসে করছিলেন বলেন তো? আপনারা যেটা ফটোশপ ইলাস্ট্রেটর করছিলেন সেটা হচ্ছে স্যার দেখাচ্ছিল না, জুম টুল সিলেক্ট করে এইভাবে টাইনে দেন, ঠাস করে বড় হয়ে যাবে, বুঝছে? একই জিনিস কিন্তু একই রকমের কাজ করবে। এখানে জুম করতে থাকেন, দেখেন এটা রাস্টার মনে হবে, এম আই রাইট? এখানে জুম করে রাস্টার দেখাবে, কারণ এটা জুম করা হচ্ছে, মানে একটা ডটকে আপনি জুম করে দেখতেছেন, একই জিনিস, বাট কিন্তু এটা ভেক্টর ফাইল, ভেক্টর শেপ, এবং এখানে যত শেপ নিবে সবই কিন্তু ভেক্টর ফাইল। ওকে, আচ্ছা দেখেন এখানে দেখছেন 1600%। কেন? এখানে কালকে একজনের ভুল হয়েছিল, বলতে পারবে এখানে কার জন্য ভুল হয়েছিল? উনি আজকে আসেননি। হ্যাঁ, পরে কি হবে, স্যার আমার তো এরকম আসে, পরে দেখি সে জুম এত বেশি করছে, জুমের ঠেলায় আর কিছু দেখা যায়। এটা অল টাইম করবেন 100%। এটা একটা শর্টকাট কি আছে আমি এটা পরে জানিয়ে দেবো, এখন লাগতেছে না, সেজন্য এখন বলারও কোনো প্রয়োজন মনে করছি না। আচ্ছা আচ্ছা, মিডলে 100% ফিট, এখানে ফিট, ব্যাস ফিট হয়ে গেল। এরপরে দেখেন কি আছে, এটা হচ্ছে রোটেশন টুল। স্যার কি টুল? রোটেশন মানে কি? ঘোরানো। আর চলেন ঘুরে একটু, আমরা যদি এটাকে ঘুরাই, এখন দেখেন কাহিনীটা কি করতেছে। আচ্ছা আমরা এটাকে একটু বড় দেই, একটা বড় নেই। এখন দেখছেন এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আর এখানে আমার
অবজেক্ট, আমি রোটেশন টুলটা নিলাম, নিয়ে এখন একে ঘোরাবো, ঠিক কি না? আমি তো অ্যাঙ্কর পয়েন্ট ঘোরাবো না, ঘোরাবো? আমি একে ঘোরাবো, ঘুরে ঘুরে, কারণ এখানে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে? এখানে। যখন আমি এটাকে সিলেক্ট করি, যদি কখনো এখানে কাজে আসি, তখন দেখেন এ কাকে ধরে ঘুরতেছে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কোথায় থাকতে হবে আমাদেরকে? কেন থাকতে হবে? জি স্যার। শেপের মাঝখানে এলাম, এখন আমার পুরো বোর্ডের মাঝখানে কি হবে? বোর্ডের মাঝখানে কোনটা অ্যাঙ্কর পয়েন্টটাকে? বোর্ডের মাঝখানে কখনো অ্যাঙ্কর পয়েন্ট আনতে যাবেন না, আনতে যাবেন না। আনতে গেলে আমি যখন শেপ ক্রিয়েট করছি তখন অটোমেটিকলি সে নিয়ে নিয়েছে। আপনি ক্রিয়েট করেন একটা শেপ, এক কোণে শেপ ক্রিয়েট করেন, আপনি যে শেপগুলো আছে সব ডিলিট করে দেন, এক কোণে একটা শেপ ক্রিয়েট করেন, দেখবেন মাঝখানে চলে আসছে অটোমেটিক। এখানে দেখেন রোটেশন টুলটা দিয়ে আমরা রোটেট করতে পারবো, ঠিক আছে? যতই ঘুরেন কোনো সমস্যা ছাড়াই করবে। আচ্ছা, এরপরে খেয়াল করেন যে টুল হচ্ছে ক্যামেরা টুল। ক্যামেরা টুলটার মধ্যে দেখেন কয়েকটা আছে, আনডিফাইন্ড ক্যামেরা টুল, অরবিট ক্যামেরা টুল, ট্র্যাক XYZ ক্যামেরা টুল, ট্র্যাক Z ক্যামেরা টুল। এটা যখন মূলত এগুলো ব্যবহার করা হয় নরমালি 3 ডাইমেনশনাল অবজেক্টে কাজ করার জন্য। আমরা কাজ করব এখানে কিছুটা হালকা 3D, বলতে গেলে 3D না 2.5D কাজ করা যাবে। যখন আমরা একটা প্রজেক্ট করব তখন বুঝবো। অথবা আপনাকে একটা ধারণা দিই, বিশেষ করে যারা নিউজ দেখেন না কে এখানে দেখা পড়ানো? স্যার আমি কোনোদিন নিউজ দেখি না, বিরক্ত লাগে। নিউজে দেখবেন একটা বক্সের মতো থাকে, ঘুরে, কিন্তু 3D না, কিন্তু ঘুরে। বক্সের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা লোগো থাকে, বক্সের মতো ঘুরে না? আবার দেখবেন ওই যে বিভিন্ন নিউজ শুরুতে একটা ইন্ট্রো থাকে না, বিশাল বড় একটা গ্লোবের মতো, ওগুলোর মধ্যে ঘুরে, তার সাথে লেখাগুলো ঘুরে। এই কাজটা করার সময় তখন আমরা 3D টা ব্যবহার করবো। এখানে এই ক্যামেরা টুলটা ব্যবহার করবো, এবং 3D একটা অপশন আমাদের এখানে দেওয়া আছে 2.5D, যেটা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ কিছুটা হলেও 3D এর কিছু নলেজ আমরা নিতে পারবো। বুঝে ফেলেছেন? বুঝার নাই কে? একটু কষ্ট করে হাতটা তুলেন। বুঝছেন? থ্যাংক ইউ। এটি স্যার বলতে পারছি স্যার, ক্যামেরার কাজে কনসার্ন নাই, এখন স্যার পরের কাজটা স্যার। এরপরটা হচ্ছে পেন বিহাইন্ড টুল ইকুয়াল অ্যাঙ্কর পয়েন্ট টুল। এর কমান্ড হচ্ছে Y, আর এই টুলের কমান্ড হচ্ছে W। রোটেশন টুলের কমান্ড হচ্ছে W। আর এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে কি কাজ? এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অনেক কাজ, এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অনেক কাজ। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অনেক কাজ ভাই। এখন দেখেন ওকে ওকে এই অ্যাঙ্কর পয়েন্টের মেইন কাজ হচ্ছে অ্যাঙ্করটাকে নড়ানো। আমাদের প্রয়োজনের ক্ষেত্রে অ্যাঙ্কর এই কোণায় আনতে হতে পারে। দেখেন, দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর এই কোণায় আনতে পারে, এই কোণায়, এই কোণায়, এই কোণায়, সব জায়গায় নিয়ে আসতে পারে। আবার চাইলে দূরবর্তী কোনো জায়গায় কাজ হতে পারে, ঠিক আছে? তবে মাউস দিয়ে কখনোই আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে নির্দিষ্ট মিডল লেভেলে আনতে পারবেন না, আনা সম্ভব না। আচ্ছা, আর স্যার আপনি যেটা জিজ্ঞেস করেছেন, ঠিক আছে, নরমালি এমন কোনো কাজ আমাদের টোটালি করা পড়ে যে মিডল রেখে কাজটা করতে হবে। তো সেহেতু আমি এইটা এখন বলতে পারতেছি না, যখন আমি এটা চেষ্টা আপনি বললেন, ঠিক আছে, আমি জাস্ট একটু আমার ঘাটতে হবে একটা জিনিস, এটাকে মিডলে আনার কোনো প্রয়োজন আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের এটা, কারণ এটা ডিপেন্ড করবে কাজের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে মিডলে থাকলো আপনি জিনিসটাকে রাউন্ড শেপ ঘুরতে 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 মাঝখানে নিয়ে আসবেন, এটাও করা যায়। বাট এটা যেহেতু কাজের ক্ষেত্রে এখনো পড়েনি, সেজন্য আমি আপাতত এই বিষয়টা নিয়ে এখন বলছি না, ঠিক আছে? আমি অবশ্যই এটা নোট ডাউন করে রাখলাম, এটা আমি আপনাদেরকে জানাবো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপরে কি? শেপ টুল। শেপ টুলের কাজ আপনারা কি
খুব ভালোভাবেই জানেন কোন শেপ দিয়ে কি হয়। একই জিনিস রেক্টেঙ্গেল শেপ দিয়ে স্কোয়ার, রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে একটু হালকা রাউন্ড শেপ হবে শেপ টুল। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, না হলে দেখা গেল আপনি কিছু জিনিস বুঝতেছেন না, জিনিসটা পার হয়ে গেল। ভিডিও দেখে বুঝবেন ঠিক, কিন্তু পরবর্তী জিনিসটা কিন্তু মাথায় ঢুকবে না। একটু মনোযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, এরপর ইলিপস টুল। ইলিপস টুলের কাজ কি? রাউন্ড। এইগুলা মোটামুটি আপনার ধারণা আছে, এটা সম্পর্কে বেশি না বললেও চলবে। আপনারা আমার চাইতে আপনারা ভালো জানেন এটা কি কাজে লাগে, ঠিক কিনা? যেহেতু আপনি একটা কাজ করছেন, শেপ টুলের কাজ করছেন, এটা জানেন না আপনারা, ওই যে হিসেবে বলতেছি। কিন্তু এই টুলটার নাম কি বলতো? এই টুলটা কি বলে? এটা হলো পেন টুল। পেন টুলের কাজ কি নরমালি? পেন টুলের কাজ করছেন না আপনারা? বিশেষ করে আপনারা কোন কাজের জন্য বেশি পেন টুলটা ইউজ করছেন বলুন তো? এখানেও একই, এখানেও সেম একই জিনিস। এরপর হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুল চেনে না কে কে? যে কম্পিউটার ইউজ করেনি সেই টেক্সট টুল চেনে না, না যে মোবাইল ইউজ করেনি, বিশেষ করে মোবাইল ইউজ করেনি সে চিনবে না, কারণ মোবাইল হলে তো টাইপ করা লাগে। তার মানে টুল এই পর্যন্ত আমাদের কাজে লাগবে। এইগুলা টুল সম্পর্কে এখন বলছি না, কারণ এই টুলে এখন কোনো কাজ নেই। তবে এই টুলটা একটা কাজে লাগতে পারে, সেটা হলো পেন্ট বা পাপেট টুল। পাপেট টুলটা আমার কাজে লাগবে কখন? যখন আমরা কোনো অ্যানিমেশন করব, অর্থাৎ ওয়াকিং অ্যানিমেশন করব, তখন পাপেট টুলটা কাজে লাগবে। ঠিক আছে। ইরেজার টুল, এই ইরেজার টুলের কাজটা একটা খালি খালি লেয়ার ধরতে হবে একটা। স্যার ওই ফটোশপের মতোই কি স্যার? হ্যাঁ, ইরেজার আর ক্লোনস না না, এর ইরেজারের কাজ আছে, আলাদা আছে, করে দেবো। ইরেজারের টুলটা আমাদের লাগে এই দেখেন, এই 1 2 3 4 5 এটা প্রজেক্ট এন্ড ভিএফএক্স এর সময় কাজে লাগবে, এছাড়া কাজে লাগবে না কখনো। যখন আপনারা কোনো বড় একটা প্রজেক্ট করবেন তখন এটা কাজে লাগবে। নরমালি অ্যানিমেশনের জন্য আমাদের এই কটাই আনা। আচ্ছা স্যার, ক্লোন ট্যাটু স্যার দেখাই দিবেন স্যার? হ্যাঁ, ক্লোন স্টেম ট্যাটু দেখাই দিবেন? বল ওই যে ইয়েটা পাশেরটা, টেক্সটের পরের টাবারটা ব্রাশের পরে স্যার। দাঁড়ান। ব্রাশ ইরেজার মাঝখানে যে আচ্ছা, আবার বলি, আমরা মূলত 3 ধরনের লেয়ার ব্যবহার হয়। এক হচ্ছে সলিড লেয়ার, 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, 3 নম্বর হচ্ছে নাল লেয়ার। NULL, নাল। নাল লেয়ার কয়টা লেয়ার? 3টা লেয়ার। সলিড লেয়ারের কাজ কি? একটা শেপ যা কাজ করে সলিড লেয়ার প্রায় একই কাজ করে, তবে সলিড লেয়ারটা যে কাজটা করে সেটা হচ্ছে তার সলিড একটা কালার থাকে, যে নিজের উপর কিছু ইফেক্ট নিয়ে কাজ করতে পারে, সেটা হচ্ছে সলিড লেয়ার। সলিড লেয়ার আর শেপ লেয়ারের ডিফারেন্সটা খুব বেশি একটা না, একই ধরনের কাজ করে, একটু হালকা ডিফারেন্স আছে। ঠিক আছে, এটা সলিড, এটা সলিড। থাকে না আরেকটা লেয়ার শেপ লেয়ার তো স্যার থাকে। শেপ লেয়ার তো শেপ ক্রিয়েট করতেছে, বাট মেইন যে লেয়ার ইউজ করব আমরা সেটা হচ্ছে সলিড নাল, মানে এটা কাজ করবে না। কারণ হচ্ছে শেপ লেয়ার যেটা করবেন সেটা হচ্ছে কিরকম, আপনারা একটা খেয়াল করছেন যে একটা শেপ যখন ক্রিয়েট করলাম তার নিচে একটা ডিফারেন্স কালার দিলে একটার উপর আরেকটা পড়ে যায়। আর সলিডের ক্ষেত্রে তাই করে, কিন্তু সলিডের ক্ষেত্রে কি করা যায়? মিক্সিং করা যায়, যেটা আপনারা করছেন ফটোশপে, মিক্সিং করা যায়। অনেকগুলো অপশন আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিজের কিছু নাই, অন্যের উপর খবরদারি করে। কি করে? খবরদারি করে, মানে হচ্ছে যে কোনো ইফেক্ট, কিছু কিছু ইফেক্ট আছে সেটা হচ্ছে আপনি পুরোটার উপরে ডিপেন্ড করতে চাচ্ছেন, সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিয়ে সেইখানে ইফেক্টগুলো কাজ করবে, সেদিকে কাজ করবে। লাল লেয়ারের কাছে একই, বাট লাল লেয়ারের কাজটা বেশিরভাগ ব্যবহার করা হয় কি জন্য? আপনার প্যারেন্টিং এর জন্য। মানে এ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে হুকুম করতে পারবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার না লেয়ারকে হুকুম করতে পারবে। একটু 3টা লেয়ার ভাগ আছে, এই লেয়ারের 3টার কাজ আমরা কালকে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা স্ক্রিনে দেখেন, আমি একটা জিনিস করি, পছন্দ হলে বলবেন, না হলে বলবেন স্যার পছন্দ হয়নি, অন্যভাবে করেন। আমরা একটা শেপ নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ। আপনারা স্ক্রিনে দেখেন একটু প্লিজ, লেখা হয়ে গেলে স্ক্রিনে দেখেন।
আমি অল টাইম শিফট দিয়ে কাজ করতেছি বিকজ আমার হাইট উইথ যেন সমান হয়। কন্ট্রোল আন্ডার হোম দিয়ে দিলাম। এখন এখানে দেখেন ট্রান্সফর্ম, প্রতিটি শেপ বলেন, অবজেক্ট বলেন, লেয়ার বলেন, সবগুলোর ক্ষেত্রে দুইটা কাজ করবে। কি? ট্রান্সফর্মটা কি কাজ করে? ট্রান্সফর্মটাই মেইনলি আপনারা কাজ করবেন সবচেয়ে বেশি। এতক্ষণ যে টুল ইউজ করছেন, টুল ছাড়াও সবসময় কাজ করবেন ট্রান্সফর্মটা নিয়ে। যেমন কি এখানে কাজ হবে কিসের? অ্যাঙ্কর পয়েন্ট। আপনি অ্যাঙ্কর পয়েন্ট চাইলে বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, সেটার জন্য এখানে দেখেন যে পয়েন্টটা আছে, দেখছেন? অ্যাঙ্কর পয়েন্ট জায়গা মতো থাকবে, কিন্তু অবজেক্ট নড়ে যাবে, জায়গা ছেড়ে দূরে চলে যাবে। তার মানে কে হুকুম করবে, অ্যাঙ্কর পয়েন্ট না শেপ? অ্যাঙ্কর পয়েন্ট হুকুম করে, আর শেপ কি করে? হুকুমের মতো কাজ করে। আচ্ছা, পজিশন টুল। এই পজিশন টুলটা কি? পজিশন টুলটা মেইনলি কাজ করা হচ্ছে আপনার পজিশন চেঞ্জ করার জন্য। আমি বলবো স্যার আমি তো ইয়া দিয়েই পারি, সিলেকশন টুল দিয়ে পারি, এটা দিয়ে করবো কেন? এটা দিয়ে কিছু কাজ আছে স্যার, যখন আপনারা প্র্যাকটিক্যালে যাবেন তখন বুঝবেন কেন লাগবে। তখন কিন্তু মনে হবে না যে আমি সিলেকশন টুল দিয়ে সবকিছু করি। ঠিক আছে? কারণ অ্যাকচুয়াল প্যারামিটার অনুযায়ী কাজ যখন করতে যাবেন তখনই আপনার লাগবে এইখান থেকে কাজ করতে হবে। ওকে, স্কেল টুল। স্কেল কিভাবে? স্কেল টুলের মজার বিষয় হচ্ছে সেটা বাড়াবে কমাবে, বাড়াবে। এর কাজ হচ্ছে দুই দিক দিয়ে। যদি এখানে দেখেন একটা ইয়ে আছে, লিংক আছে, লিংকের বাটন আছে, এই লিংক বাটনের কাজটা কি বলুন তো? সমান্তরাল লেখা। যদি এটা বন্ধ করে দেই তাহলে যে কোনো একটা, তার মানে হচ্ছে এখন একটা সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল না আমাদের? খেয়াল করেন তো, এখানে একটা ব্যানার নাম দেওয়া যাবে না? আচ্ছা, রোটেশন টুল। রোটেশন টুলের কাজটা কি? রোটেশন টুলের কাজটা হচ্ছে সেটাকে রোটেট করা, যেটা রোটেশন টুল দিয়ে আমরা করছি। দেখেন প্রথমেরটাতে কি হবে? প্রথমেরটাতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জিরোই থাক, এটা হচ্ছে কতবার রাউন্ড করবে, আর পিছনেরটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ঠিক আছে? যদি 360 হয় তাহলে চলে যাবে 2 এ, 360 পার হলে 2 এ চলে যাবে। প্রত্যেকবারে কাউন্ট হবে কতবার। ওকে, অপাসিটি। অপাসিটির কাজটা কি? ভ্যানিশ করে দেওয়া, আবার কতটুকু সলিডলি দেখাবে। মূলত এখানে তিনটারই কাজটাই সবচেয়ে বেশি হবে, অর্থাৎ কোন একটা অ্যানিমেশন করতে গেলে আপনাদের তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার হবে। এটা বুঝেননি কে কে? কষ্ট করে